পৃথিবীর মানচিত্রটা অনেকটাই পাল্টে ফেলতে চান প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডাকে দিয়ে শুরু করেছিলেন, তখন বলেছিলেন কানাডাকে আমেরিকার 51তম স্টেট হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যেতে। এরপর পানামা ক্যানেল এবং গ্রিনল্যান্ডকে তিনি আমেরিকার সাথে যুক্ত করতে চান। এবং আজ মঙ্গলবার তিনি মার-আ-লাগোতে যে সংবাদ সম্মেলনটি করছেন সেখানে জোর দিয়ে এই বিষয়টি আবারও বলেছেন, প্রয়োজনে সামরিক শক্তিও ব্যবহার করতে চান তিনি, অর্থাৎ সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না। এবং এইসবের পিছনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যে যুক্তিটি দিচ্ছেন সেটি হলো আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তা। তিনি বলছেন আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তার সাথেই এইসব দেশকে আমেরিকার সঙ্গে কিংবা এইসব দেশে আমেরিকার প্রভাব বিস্তার করতে হবে, প্রভাবটা শক্তিশালী করতে হবে, গ্রিনল্যান্ড কিনে ফেলতে হবে, পানামা ক্যানেলটা পুনরুদ্ধার করতে হবে। এবং কানাডাকে তিনি বারবার করে বলছেন, যেটি নিয়ে কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি নিজেও কিন্তু রিয়েক্ট করছেন, বলছেন যে কানাডা কারোর সাথে একত্রিত হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণেই সেটি হবে না বলে বলছেন। কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প শুধু এটি বলেই থেমে নেই, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তিনি এর মধ্যেই কিন্তু আজকে গ্রিনল্যান্ড সফর করতে গেছেন। অন্যদিকে আদালত পাড়ায় দুটি বড় ঘটনা, একটি হলো যেটি রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশের মামলায় স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ তার যে তথ্যগুলো কিংবা তার যে প্রতিবেদন সেটি প্রকাশ না করতে আজকে আদালত রায় দিয়েছেন। এটি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ এইখানে আদালত তার পক্ষে রায় দিয়েছে। কিন্তু নিউ ইয়র্কের আদালত আজকে তিনি যে আবেদনটি করেছিলেন, অর্থাৎ আগামী শুক্রবার এই 10ই জানুয়ারি তার হাসমানি মামলার যে সাজা ঘোষণাটি হবে সেটি স্থগিত যে ডোনাল্ড ট্রাম্প আবারও আবেদন করেছিলেন সেটি নাকচ করে দিয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধেই গেছে আদালতের আজকের রায়টি। অন্যদিকে বাংলাদেশে আলোচিত ঘটনা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর অবশেষে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পেলেন। তিনি লন্ডনে রওনা হয়েছেন এবং সেখানে তার পরিবারের অন্য সদস্যরা আছেন, তাদের সাথে মিলিত হবেন। সবচেয়ে বড় কথা, তাকে রাজনৈতিক কারণে চিকিৎসা বঞ্চিত রাখা হচ্ছিল, যেটি তিনি এই নতুন পরিপ্রেক্ষিতে আজকে সেই সুযোগটি পেলেন। তবে তার এই যাত্রা নিয়ে নানা আলোচনা আছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন হিসেবে তার এই যাত্রা চিকিৎসার জন্য হলেও এটি নিয়ে রাজনৈতিক মহল নানা বিশ্লেষণ তৈরি করছে। সেসব বিষয় আমরা জানবো এবং একই সাথে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ইমেরিটাস ডক্টর মোস্তফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছিলাম। আমরা যেটি বলছিলাম শুরু থেকে, বিশ্বের মানচিত্র অর্থাৎ আমেরিকার ফরেন পলিসিতে বেশ কিছু পরিবর্তন তিনি আনতে যাচ্ছেন এবং আজকে সংবাদ সম্মেলনে নিশ্চয়ই খেয়াল করেছেন তিনি জিমি কার্টার, যার মরদেহ এর মধ্যে ওয়াশিংটনে আনা হয়েছে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 9 জানুয়ারি, তারও সমালোচনা করছিলেন পানামা ক্যানেল হাতছাড়া হওয়ার জন্য। অর্থাৎ মৃত যে ব্যক্তিটি ওয়াশিংটনে যার মরদেহ নিয়ে আসা হয়েছে মার-আ-লাগোতে বসে, তারও সমালোচনা করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি মনে করছেন তাদের ভুলের কারণেই আমেরিকার পররাষ্ট্র নীতিতে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই, এই অনেকগুলো জায়গা, একটা বিচ্ছিন্ন কোনো জায়গা, একটা ছোট কোনো জায়গা কিংবা একটা নির্দিষ্ট দেশের কথা কিন্তু প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন না। তিনি কানাডার কথা বলছেন, পানামা ক্যানেলের কথা বলছেন, গ্রিনল্যান্ডের কথা বলছেন। কতটা বাস্তবসম্মত, কতটা সম্ভব, কিংবা সম্ভব না হলে কেন সেটি সম্ভব নয়, দরকারে তো তিনি মিলিটারিকেও ব্যবহার করার কথা বলছেন। এখন মানে যুক্তরাষ্ট্র যদি সত্যিকার সিরিয়াসলি সে প্ল্যান করে যুক্তরাষ্ট্র কোনো দেশকে দখল করা, তাহলে দেশ দখল করা যেতে পারে, কিন্তু দখল করে রাখা যাবে কিনা সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। যেমন ধরুন যে কানাডাকে যদি আমি খুব মানে কানাডার ব্যাপারে একটা লক্ষ্য করলাম যে তারা কিন্তু একজন আরেকজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, কনজারভেটিভ পার্টি এবং লিবারেল পার্টি। এবং জাস্টিন ট্রুডোর পরে এখন তো একজন ওদের হবে, কিন্তু নির্বাচন হয়ে গেলে পরে হয়তোবা পিয়ের পলিভার কনজারভেটিভ পার্টির নেতা ওখানে প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি কি বলেছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাস্টিন ট্রুডো তো এটাকে ডিনাউন্স করেছেন, কিন্তু পিয়ের পলিভারও কিন্তু
খুব কঠোর ভাষায় এটাকে কন্ডেম করেছেন এবং এটাকে মানে বলছেন যে কানাডার স্বাধীনতা, তার ন্যাশনাল ইন্টিগ্রিটি তাদের কাছে বড় ব্যাপার। এটা কানাডার ব্যাপার। প্যানামার ব্যাপারে আমি একটা বলতে পারি যে ল্যাটিন আমেরিকার লোকজন এরা কিন্তু দারুণ মানে প্যাট্রিয়টিক এবং খুবই আত্মমর্যাদাবান। তাদের কিন্তু সম্মানবোধটা অনেক প্রখর। আমি এসিজি, সোসাইটি অফ এক্সপ্লোরেশন জিওফিজিসিস্টের গ্লোবাল চেয়ারম্যান ছিলাম টুয়াইস। তখন আমি কিন্তু ল্যাটিন আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নটা প্রতিষ্ঠা করার ব্যাপারে আমি একটা ভালো ভূমিকা রেখেছিলাম। এসিজি, সোসাইটি অফ এক্সপ্লোরেশন জিওফিজিস্টদের পক্ষ থেকে। তখন আমি দেখছি যে নেগোসিয়েশনসে গিয়ে দেখলাম যে এই ল্যাটিন আমেরিকার জনগণ তারা দারুণ স্বাধীন চেতা এবং খুবই পেট্রিয়টিক। কাজে আমার মনে হয় পানামাতে যদি কেউ কিছু করতে যায় তাহলে ওখানে যে দীর্ঘস্থায়ী গেরিলা ওয়ার হবে না তা কিন্তু কেউ দিব্যি করে বলতে পারবে না। কাজে এটা অত ইসের ব্যাপার না। কিন্তু গ্রিনল্যান্ডের ব্যাপারে আমি বলবো যে গ্রিনল্যান্ডের যে প্রাইম মিনিস্টার উনি সাম্প্রতিক বলেছেন ওনারা স্বাধীনতা চান। হ্যাঁ, এবং এর জনসংখ্যা প্রায় 56,000-এর মতন, খুবই কম জনসংখ্যা, কিন্তু বিশাল ভূখণ্ড, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এটা। এবং এখানে প্রচুর মিনারেল রিসোর্স আছে এবং মানে একদম ভরা এখানে সব টাইপের। এখানে অয়েল থাকার সম্ভাবনা খুবই বেশি এবং অন্যান্য যে মিনারেলগুলো যেগুলো পৃথিবীর সবার চাহিদা রয়েছে সেগুলোর কিন্তু ওটা একটা জায়গা। এখন এটা যদি মানে ওই 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 জনসংখ্যা 56,000 এটা যুক্তরাষ্ট্র যদি দখল করার চেষ্টা করে তাহলে এখানে গেরিলা ওয়ারফেয়ারের সম্ভাবনা একটু কম, কারণ অনলি 56,000। আর এই লোক সংখ্যা কিন্তু ইনুইট, তারা কিন্তু ডেনমার্কের যে আমরা বলি জার্মান সাবগ্রুপ, হ্যাঁ সেটা না, কিন্তু এরা হলো ইনুইট মানে অ্যামোরো ইন্ডিয়ান। কাজে এরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান করতে চায় সেটা একটা অন্য ব্যাপার। তারা তো ইন্ডিপেন্ডেন্ট চাচ্ছে অলরেডি। কিন্তু একটা ব্যাপার যে ডেনমার্ক ইজ এ মেম্বার অফ দ্য নেটো এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন বন্ধু, মানে 50 বছর না তারও আগে বন্ধু। কাজে এই বন্ধু রাষ্ট্রকে তার একটা অংশকে নিয়ে নেওয়া সেটা ইউরোপিয়ানরা কোন চোখে দেখবে? তাহলে পৃথিবীর হয়তো সামরিক এবং রাজনৈতিক ভারসাম্য চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ ইউরোপিয়ানরা যদি বুঝতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা তাদের জন্য একটু রিস্কি ব্যাপার, এই ধরনের কোনো প্রেসিডেন্ট এলে তাদের অন্য এলাকাও হয়তো দখল করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এবং লক্ষ্য করে দেখুন ক্যারিবিয়ানে কিন্তু নেদারল্যান্ডের জমি আছে এখনো এবং তাদের পার্লামেন্টেরও মেম্বার আছে নেদারল্যান্ড, মানে ক্যারিবিয়ান সংলগ্ন কয়েকটা এলাকা থেকে। কাজে তারা সবাই ভয় পেয়ে যেতে পারে এবং তখন হয়তো তারা ভাবতে পারে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের থেকে লাভ কি, তার চেয়ে বরং চীন মানে পিপলস রিপাবলিক অফ চায়না সে কাউকে দখল করতে চায় না, ব্যবসা বাণিজ্য করতে চায়, ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে আমরা ওর দিকে করব, ওরিয়েন্ট করব। কাজে এই পৃথিবীর ইতিহাসে আমরা কিন্তু অতীতে দেখেছি এই ধরনের ঘটনা ঘটে। কাজে এখন এটা ঘটবে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু আমার যেন মনে হয় যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কতগুলো নর্ম তৈরি হয়েছিল, কতগুলো নিয়ম নীতি, যে প্রত্যেকটা রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টিগ্রিটিকে রক্ষা করার সুযোগ পাবে, অন্য কেউ দখল করবে না। এই ধরনের যদি জিনিসটা ভায়োলেট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের পাশে যে প্রতিবেশী এবং প্রতিবেশী ভারত রাষ্ট্র, যাকে আমরা বন্ধু করতে চাই বাংলাদেশের পক্ষ থেকে, আমরা শত্রু করব না, কারণ মানে ইসলাম ধর্মে কিন্তু প্রতিবেশীকে খুব ভালো ব্যবহার করতে বলে। এবং বাঙালিদেরও কিন্তু তাই নেচার, আমাদের দুটো মিলেই আমরা কিন্তু ভালো প্রতিবেশী চাই। কিন্তু প্রতিবেশী যদি পানির হিস্সা না দেয় কিংবা যদি ট্রানজিট নিজে নিয়ে নেয় আমাদেরকে না দেয় তাহলে তো আমাদের আপত্তি থাকবে। নেগোসিয়েশনের মাধ্যমে আমরা সেটা সমাধান করতে চাই। কিন্তু আমি দেখছি যে সাম্প্রতিক বাংলাদেশের এক তরুণ ছেলে যে নাকি মানে ওয়ান অফ দা ইসের সমন্বয়ক ছিল, এখন উপদেষ্টা দায়িত্বে আছে। সে একটা ম্যাপ এঁকেছে, একটা ম্যাপে সে বাংলাদেশের সঙ্গে অ্যাড করেছে পশ্চিম বাংলার মুসলিম প্রধান এলাকাগুলো, মুর্শিদাবাদ, মালদহ, এগুলো সব মিলে। আর ওদিকে 7 সিস্টার্স,
ত্রিপুরা এবং আসাম নিয়ে একটা ম্যাপ এঁকেছে। আমার যেন মনে হচ্ছে যে আমি তখন ভাবছিলাম যে এই তরুণ ছেলেটির মাথা টাথা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমি দেখলাম সে তো মাস্টার মাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এখন যেটা চাচ্ছে ও তো ওটার তুর্যবাদ, ও তো মাস্টার মাইন্ড অফ ডোনাল্ড ট্রাম্পস মাইন্ড। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এক্সপ্যানশন করতে চাচ্ছে, এটা মাহফুজ আলম আগেই এটাকে এক্সপ্যানশন করার আইডিয়াটা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এটা যোগ করছি না, আমাদের সিরিয়াস ভাবতে হবে। তার কারণ ভারতের কিন্তু নজর রয়েছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ভূখণ্ডে, এবং এজন্য কিন্তু ভারতে আন্দোলনও চলছিল। চিত্তরঞ্জন সুতার অ্যান্ড কোম্পানি তারা কিন্তু কিছু অংশকে ছিনিয়ে নিয়ে ওখানে অন্য একটা রাষ্ট্র কিংবা ইন্ডিয়ার সঙ্গে অ্যাড করার একটা প্রচেষ্টা আগে করেছে। এখনো সেই সুর রয়েছে ভারতে, বিশেষ করে হিন্দুত্ববাদী একজন নেতা মোদী, উনি হয়তো অ্যাড করার চেষ্টা করতে পারেন। আমি জানি না ভবিষ্যতে পৃথিবীর ভবিষ্যৎ যে কি, বর্তমানে এটা বোঝা যাচ্ছে না। এখন আমরা এটা নিয়ে মানে জোকস করছি পৃথিবীর সবাই। আপনি যদি আজকে নিউজ পেপার দেখেন, তাহলে নিউজ পেপার বোঝাই করা হলো জোকস, কমেডি, হ্যাঁ, ইনসাল্ট। কিন্তু এর যে ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে আমি কিন্তু কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ যদি এই কাণ্ড করে ফেলে, হ্যাঁ, আমি যুক্তরাষ্ট্রের অধিবাসী হিসেবে আমার হয়তো লাভই হয়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু সেই লাভটা কতদিন টিকবে এবং পৃথিবীর কি ব্যাপার ঘটতে পারে, হ্যাঁ, এবং পুরো যে একটা স্ট্যাবিলিটি তৈরি হয়েছিল সেটা হয়তো নস্যাৎ হয়ে যেতে পারে। ভারত হয়তো এক্সপ্যান্ড করতে পারে, চীনও হয়তো একটু লোভ হয়ে যেতে পারে। অর্থাৎ আমেরিকার দেখা দেখি অন্য শক্তিধর দেশ যারা আছে তারাও তখন দুর্বলদের উপরে নানা ধরনের দখলদারিত্বের হাত বাড়াতে পারেন, যেটি হয়তো একটা সময় ছিল। অর্থাৎ ফরাসি কলোনি কিংবা অন্যান্য ডাচ কলোনি তারা যেমন অন্যান্য জায়গাগুলো ইভাবে নিয়েছে, নতুন করে সেটি শুরু হবে কিনা আপনি সেই আশঙ্কাটা করছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন, তিনি বলছেন অর্থনৈতিক নিরাপত্তার সাথে তাদেরকে আমেরিকার সঙ্গে অঙ্গীভূত করা দরকার। আপনার কাছে কি মনে হয় যে তারা অর্থনৈতিক নিরাপত্তার জন্য থ্রেট হয়ে উঠেছে? এটা এমন একটা লেম এক্সকিউজ, এটা সবাই দিতে পারে। হ্যাঁ, ভারত বলতে পারে যে হ্যাঁ, আমার একটু ওই চিকেন নেকের ওই এলাকাটা নিলে পরে আমার ট্রেন চলাচলে অনেক পয়সা কমে যাবে, কাজে আমার অর্থনৈতিক সিকিউরিটি। হ্যাঁ, অথবা চট্টগ্রাম বন্দর নিয়ে আমি ওখান থেকে সেভেন সিস্টার্সে মাল বহন করতে পারবো, আমার খরচ কমে যাবে, অর্থনৈতিক সিকিউরিটি। হ্যাঁ, আবার আপনার ইসরায়েল বলতে পারে জর্ডান আমার একটু দরকার, হ্যাঁ, জর্ডানটা হলে একটু ভালো। হ্যাঁ, ওদিকে সাইনাই দিক থেকে যদি আমি নিয়ে নিতে পারি, তাহলে পার্সিয়ান গালফ মানে লোহিত সাগরে আমার যোগাযোগটা আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার অর্থনৈতিক মঙ্গল আসবে। এগুলো আমার মনে হয়, অর্থাৎ আপনি মনে করছেন যে এটিকে আসলে একটি অজুহাত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এগুলোকে একটা খুব মানে ভালো অজুহাত হিসেবে নেওয়া যাচ্ছে না, কারণ এটা পৃথিবীর স্টেবিলিটিকে নষ্ট করে দেবে। রাইট। আমি এই প্রসঙ্গটাই ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাইবো। সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে প্রকাশ করেছেন, অর্থাৎ তিনি তার বক্তব্যে এখন পর্যন্ত সেটি রেখেছেন। তার ছেলে গিয়েছে গ্রিনল্যান্ডে, আমরা সেটি দেখেছি, যদিও সেটি ব্যক্তিগত সফর, এবং ডেনমার্কের পক্ষ থেকে তারা বলছে যে তারা রাষ্ট্রীয়ভাবে কেউ তার সাথে কোন রকম মিটিং কিংবা আলোচনায় যাচ্ছেন না, তিনি ব্যক্তিগত একটি ভিডিও বানাতে গিয়েছেন, সেটি করে তিনি হয়তো ফিরে আসবেন। আমার প্রশ্নটা আপনার কাছে যেটা, সেটা হলো আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি হতে পারে? কারণ এই দেশগুলো একদম গ্রিনল্যান্ড বিচ্ছিন্ন একটা দ্বীপ, পানামা ক্যানেল কম শক্তিধর, কানাডা তাদের সামরিক শক্তি ততটা নেই, অনেক বড় আয়তন আছে। কিন্তু যখন সার্বভৌমত্বের উপর, অন্য দেশের সার্বভৌমত্বের উপর কোন রকম হস্তক্ষেপ করা হবে, সেটা তো নিশ্চয়ই বৈশ্বিক একটা প্রতিক্রিয়া আছে। সেটা কি হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ জুয়েল ভাই। সরোর ভাই সবসময় অনেক বিষয়গুলোকে সামনে আনেন এবং উনি অনেক ধরনের পড়াশোনা আছে এবং সেটা থেকে আমরা ডেফিনেটলি উপকৃত হলাম। আমি সরোর ভাইয়ের মোটামুটি সব কথার সাথেই একমত। যেই প্রশ্নটা আপনি করেছেন যে আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক, নির্বাচনের সময়ও তিনি এই কথাগুলা কিন্তু বলেছেন এবং এই কথাগুলার কারণে অনেকের মধ্যেই কিছুটা ভীতির কিন্তু সঞ্চার হয়েছে যে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাচ্ছি, নাকি আমরা এমন একটা বৈষয়িক অবস্থার মধ্যে যাচ্ছি যেখানে সবল রাষ্ট্রগুলা দুর্বল রাষ্ট্রগুলাকে দখল করে নিতে পারবে। কারণ এটার একটা ডমিনো এফেক্ট কিন্তু রয়েছে। আমরা যদি সেদিক থেকে একটু চিন্তা করি, যে আমরা যদি দেখি যে এই
আশঙ্কাটাকে ডোনাল্ড ট্রাম্পের যারা স্যারোগেট তারা কিভাবে নির্বাচনের সময় অ্যাড্রেস করেছে। তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলা লিটারাল না, এই কথাগুলা তার যে নেগোসিয়েশনের একটা টেকনিক, এটার মাধ্যমে তিনি বিভিন্ন রকম নেগোসিয়েশন টেবিলে বিভিন্ন শক্তিকে আনবেন। যেমন কানাডার ক্ষেত্রে যেটা হচ্ছে যে কানাডার সাথে একটা টেরিফ ওয়ারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই টেরিফ যাতে কানাডা দিতে না হয়, যদি আমেরিকার সাথে একীভূত হয়ে যায় তাহলে তাদের টেরিফ দেওয়া লাগবে না। এরকম একটা নেগোসিয়েশনের মাধ্যমে কিছুটা টেরিফ আরোপ করতে যাতে তারা অসুবিধা না পড়ে, এরকম একটা প্রচার তারা করছেন। সিম্পলি একই সাথে আমরা যদি গ্রিনল্যান্ডের কথাটা বলি, যে গ্রিনল্যান্ড তো ওইভাবে কিনে ফেলা কিংবা দখল করা এটা রিয়েলিস্টিক না। কিন্তু সরোর ভাই যেটা বললেন যে গ্রিনল্যান্ডের স্বাধীনতাকামী একটা গ্রুপ আছে, তারা ডেনমার্ক থেকে সেপারেশন হতে চাচ্ছেন এবং আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশেই এরকম স্বাধীনতাকামীদেরকে সাহায্য করেছে এবং একটা পাপেট গভর্নমেন্ট ফর্ম করার মাধ্যমে। সো সেটা হয়তো করতে পারে, কিন্তু এটা করলে ইউরোপের অন্যান্য দেশগুলা কিন্তু আতঙ্কিত হয়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প সবসময় কিন্তু বলে আসছিলেন যে ন্যাটোতে অন্যান্য দেশগুলোর চেয়ে আমেরিকার অর্থনৈতিক কন্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন অনেক বেশি। সো আদার কান্ট্রিজ শুড পে দেয়ার ডিউ শেয়ার। সো এটার মাধ্যমে তিনি ন্যাটোর সাথে কোনো একটা হয়তো নেগোসিয়েশনে যাবেন। এটা ট্রাম্পের সারোগেটদের একটা যুক্তি। এবং একটা বিষয় আমি একটু যোগ করব, সেটা হলো আপনি নিশ্চয়ই ইলন মাস্কের সাম্প্রতিক সময়ের টুইটগুলো দেখেছেন। তিনি যে টুইটগুলো করছেন ইউরোপীয় ইউনিয়নের লিডারদেরকে আক্রমণ করে, তাদের বিভিন্ন নীতির বিষয়ে, তাদের কারাগার থেকে কাকে মুক্তি দেওয়া উচিত, এইসব বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলছেন, যেটি এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের লিডারদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কারণ ইলন মাস্ক যেটি বলেন পরে আমরা দেখি হয় ডোনাল্ড ট্রাম্প সেটি বলবেন, অথবা ডোনাল্ড ট্রাম্প বললে ইলন মাস্ক পরে বলেন। তারা একটা যোগসূত্র কিন্তু খুঁজছেন এখানেও। জি, ডেফিনেটলি এটা খুবই উদ্বেগজনক এবং ট্রাম্পের সমর্থকরা বলছেন যে এটা এ ধরনের রেটরিক গুলা এই কারণে যে তারা নেগোসিয়েশন টেবিলে আনবেন। কিন্তু এখানে যেখানে প্রবলেমটা এই জায়গাতে এখানে সেটা হলো যে এই ধরনের রেটরিক গুলা ডোনাল্ড ট্রাম্প যতই এটাকে নেগোসিয়েশন ট্যাকটিক বলুক না কেন, ফার রাইট রাজনীতিতে এই ধরনের রেটরিক ব্যবহার করে আমরা দেখছি দুনিয়াব্যাপী যে প্রান্তিক রাজনীতির যে উত্থান, এখানে ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকাতেও এই ফার রাইট বিভিন্ন গ্রুপের যে উত্থান, তারা কিন্তু এই রেটরিক গুলাকে পুঁজি করে একটা ন্যাশনালিজম তৈরি করার চেষ্টা করে এবং কোনো এক ক্যারিশম্যাটিক ব্যক্তি যদি এ ধরনের রেটরিককে সত্যি সত্যি লিটারালি নিয়ে নেন, এটা কিন্তু পৃথিবীতে একটা অস্থিতিশীলতা তৈরি করবে। আমি পানামা ক্যানেল নিয়ে কিছু কথা বলতে চাই যে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যে পানামা ক্যানেল যদি তৈরি না হতো, ছোট্ট একটু জায়গা, এই জায়গাটা আমেরিকার যেই আটলান্টিকের ওপাশ থেকে ওয়েস্ট কোস্টে যাওয়ার জন্য এই ক্যানেলটা খুবই জরুরি। এই ক্যানেলটা যখন ছিল না তখন জাহাজগুলাকে সেই একেবারে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন দিয়ে রাউট করতে হতো এবং এটার ফলে তাদের অ্যাটলিস্ট ৮,০০০ মাইল বেশি জাহাজ চলতে হতো। সো এটা একটা কিন্তু বিরাট ইনকনভিনিয়েন্স। এই ইনকনভিনিয়েন্সটা দূর করার জন্যই পানামা ক্যানেল তৈরি করার কাজ শুরু হয় এবং সেই সময় পানামা কিন্তু স্বাধীন কোনো দেশ ছিল না। পানামা কিন্তু তখন কলম্বিয়ার অধীনে একটা রাষ্ট্র ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে পানামা কিন্তু একটি স্বাধীন দেশ হয় সেই কলম্বিয়ানদেরকে উৎখাত করে, এবং তারপরেই কিন্তু পানামা ক্যানেলের কাজ শুরু হয়, যেটা ১৯০৪ সাল থেকে শুরু করে প্রায় ১০ বছর লেগেছিল ১৯১৪ সাল পর্যন্ত। এবং সেখানে আমেরিকার ইঞ্জিনিয়ারিং কর্পের সাহায্যে এটা হয়েছে এবং এটা করতে গিয়ে কিন্তু যেটা ট্রাম্প প্রায় বলেন যে আমেরিকানরা নিহত হয়েছে, প্রায় ৫,৬০০ মানুষ এটা করতে গিয়ে মারা গিয়েছে। এবং তারপরে যদি আমরা ফাস্ট ফরওয়ার্ড করি যে এই ১০ মাইল এই হোয়াইট স্ট্রিপটা, এটা ৮,০০০ মাইল বাঁচিয়ে দিয়েছে আমেরিকার শিপগুলাকে আটলান্টিকের এক প্রান্ত থেকে প্যাসিফিকে যাওয়ার জন্য। সো আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড করি যে তিনি আমরা মানে এটা অ্যাবসলিউটলি ডোনাল্ড ট্রাম্পই করতে পারেন, অন্য কোনো ব্যক্তি করতে পারেন না। আমরা সাধারণ কার্টেসি হলো কোনো ব্যক্তি যদি মারা যান তার প্রতি একটা শ্রদ্ধাবোধ আমাদের কিন্তু থাকে। জিমি কার্টার যিনি নিহত হয়েছেন, আমার দৃষ্টিতে তিনি একটা মানে নিজেকে অন্য লেভেলে নিয়ে গিয়েছেন একজন প্রেসিডেন্ট হিসাবে। স্পেশালি আমরা যদি হিউম্যান রাইটস
তারপরে বিশ্ব শান্তিকে প্রায়োরিটি দেই, তাহলে অন্য যে কোনো আমেরিকান প্রেসিডেন্টের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছেন জিমি কার্টার। সেই জিমি কার্টারকে তিনি সমালোচনা করছেন এই পানামা ক্যানেলের কর্তৃত্ব কেন তিনি ছেড়ে দিলেন। ইটস নট আপ টু জিমি কার্টার, কারণ এটা একটা চুক্তি ছিল যে আমেরিকা কিছুদিন এটা মেনটেন করবে, তারপরে একটা স্বাধীন দেশকে তারা এটা ফিরিয়ে দেবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন যে রেটরিকটা ইউজ করছেন, এই রেটরিকের আসলে কোনো বেসিস নেই। তিনি বলছেন যে এই পানামা ক্যানেলটা এখন চাইনিজদের কন্ট্রোলে। আমরা যদি দেখি যে এটা কোথা থেকে তিনি পেলেন, এটার ছোট্ট একটা কারণ হলো যে রিসেন্টলি পানামার সরকার তাইওয়ানের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছে এবং চীনের দীর্ঘদিনের চাওয়া ছিল। এটাকে চীনের প্রভাব হিসেবে রাইট উইংরা দেখছে এবং এই কারণে তারা বলার চেষ্টা করছে যে পানামা ক্যানেল চায়নারা দখল করে নিয়েছে। সো এই পানামা ক্যানেল যদি জোর করে দখল করতে চায়, এবং ডোনাল্ড ট্রাম্পের যারা স্যারোগেট তারা বলছে যে এই পানামা ক্যানেল কিনে নেওয়া কিংবা দখল করা এটা ডোনাল্ড ট্রাম্পের একটা নেগোসিয়েশন ট্যাকটিক, এটার মাধ্যমে তিনি পানামা ট্যাপ ক্যানেলের ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ ফি দিতে হয় এটা তিনি রিডিউস করার একটা চেষ্টা করবেন। কিন্তু এটার পরও এই ধরনের সামরিক শক্তি ব্যবহারের, একটা দুর্বল রাষ্ট্রের প্রতি সামরিক শক্তি ব্যবহারের হুমকি, এটা কখনোই ডেফিনেটলি এটা সাপোর্ট করার মতো কিছু না। কিন্তু এটার পিছনে যদি শেষ করি যে ল্যাটিন আমেরিকার মানুষরা কিন্তু খুবই জাতীয়তাবাদী, তাদেরকে দখল করা সম্ভব না। আমেরিকার অভিজ্ঞতা রয়েছে সেই কিউবাতে অল্প একটু জায়গা দখল করতে গিয়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং ভিয়েতনাম থেকে শুরু করে অন্য অন্য দেশগুলোতেও আমেরিকার যে এক্সপেরিয়েন্স। সুতরাং এই ধরনের হঠকারী কাজের হুমকি, এটা ইট উইল বি কাউন্টার প্রোডাক্টিভ। এটা কোনোভাবে এটা নেগোসিয়েশনের কোনো অস্ত্র হতে পারে না। নেগোসিয়েশন যদি আমেরিকান শিপিং এক্সপেন্স কমানোর জন্য পানামার সাথে নেগোশিয়েট করতে চায়, দে উইল ডু ইট ইন গুড ফেথ। এ ধরনের হুমকি ধামকি দিয়ে আপনি কিন্তু কোনো কিছু অর্জন করতে পারেন না। এবং এটাই কি কারণ কিনা আপনার কাছে এটাই জানতে চাওয়া, সেটা হলো যে কানাডাতে তিনি 25% ট্যারিফ আরোপ করতে চান, সেটা যাতে তিনি করতে পারেন সেজন্য কানাডাকে হেয় করা, অপমানজনক কথা বলা, কিংবা তাদেরকে এই ধরনের আগ্রহ দেখানো যে চলে আসো তুমি আমার সাথে, তোমাকে ট্যারিফ দিতে হবে না। পানামাতে তিনি একেবারে ডোনাল্ডের প্রতিক্রিয়া জানাচ্ছেন যে আমরা করেছি, আমরা সেখানে এত পরিমাণ টোল দিয়ে আমাদের জাহাজগুলো চলাফেরা করতে হচ্ছে, এটা তো খুবই ডিসগাস্টিং একটা বিষয়। মানে এই কথাগুলো বলার মাধ্যমে কিংবা এই যে সামরিক সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তিনি বলেননি করবেন, সম্ভাবনা উড়িয়ে দেওয়া, আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেটি তিনি বলছেন, এটাকে এক ধরনের মানে ফাইন্যান্সিয়াল এক ধরনের চাপ কিনা, ট্যাকটিক্স কিনা, যে তাদেরকে দাবি মানতে বাধ্য করা, অর্থাৎ না কিন্তু দখল করে ফেলবো, এক ধরনের জোর দেয়া, সেই পলিটিক্সটা তিনি করছেন কিনা? আমার তো মনে হয় তিনি সেটাই করছেন, এবং তার যারা সমর্থক বিভিন্ন সময় তারা এটাকে এভাবেই জাস্টিফিকেশন দিয়েছেন। কারণ ডেফিনেটলি দুনিয়ার মানুষ এ ধরনের সামরিক অগ্রাসন, ইম্পেরিয়ালিজমকে কিন্তু আর সমর্থন করবে না। যদিও আমরা দেখেছি যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন এবং সরল ভাই সুন্দর করে উত্তর দিয়েছেন যে অর্থনৈতিক নিরাপত্তা। সো এই নিরাপত্তা শব্দটা এই সেঞ্চুরিতে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে, ইভেন আমরা বাংলাদেশেও দেখেছি যে শেখ হাসিনা কিন্তু এই নিরাপত্তার অজুহাত দিয়ে আপনার ইনফরমেশন সিকিউরিটি অ্যাক্ট করেছে। তারপরে যুক্তরাষ্ট্র যদি আমরা বলি যে ইসরায়েলের নিরাপত্তার অজুহাত দিয়ে গাজাতে এরকম ম্যাসাকার করার সুযোগ করে দিয়েছে। সো এই নিরাপত্তা শব্দটা হলো এই সেঞ্চুরির সবচেয়ে আপনার যেটি নিরাপত্তা সেটি আমার হয়তো জীবনদায়ী, আমার জন্য হয়তো সেটি একদম মরণঘাতী কোনো কিছু। যাই হোক, বিভিন্ন বিষয় তো আছে, একটা ছোট্ট করে আপনার কাছে জানি, সেটা হলো পানামা ক্যানেল যদি আগ্রাসী কোনো ভূমিকা আমেরিকা নেয়, সেক্ষেত্রে চীন তাদের কি কোনো ভূমিকা থাকতে পারে এখানে? কারণ তাদের নিরাপত্তার জন্য তো তখন এটি আবার হুমকি হবে তাদের জাহাজ চলাচলের জন্য। বিষয়টা হলো যে চায়না কিন্তু, যদিও চায়না সামরিকভাবে শক্তিধর, আমরা যদি চায়নার স্ট্র্যাটেজিটা দেখি, যে চায়না কিন্তু সামরিক এবং রাজনৈতিক আধিপত্যর চেয়ে অর্থনৈতিক আধিপত্যের ব্যাপারে তারা বেশি ইন্টারেস্টেড। এবং তারা, কারণ ডেফিনেটলি ইট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং যে টেরিফ ওয়ারের কথা তিনি যেটা বলেছেন, অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা থেকে কিছুটা ব্যাকট্র্যাক করছেন। তিনি বলছেন যে কিছু এসেনশিয়াল খাত সেক্টর, সেই সেক্টরগুলোতে টেরিফ আরোপ করা হবে, ব্ল্যাঙ্কেট টেরিফ আরোপ করা হবে না। ইটস এক্স্যাক্টলি অপোজিট টু হোয়াট হি সেড আর্লিয়ার। ইলেকশন ক্যাম্পেইনের সময়
কারণ এটা হুম। খুব মানে ন্যাশনালিস্টিক ক্যাম্পেইন যে আমি আমার জব বাইরে যেতে দিব না, এখানে সব জব নিয়ে আসবো। সো সুনার অর লেটার হি ইজ গোয়িং টু আন্ডারস্ট্যান্ড যে এটা সম্ভব না। সো আমার কাছে যেটা মনে হয় যে সরাসরি ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি ধামকি দিন না কেন, মানে তার যারা স্যারোগেট তারা ডোনাল্ড ট্রাম্পকে সামরিকভাবে পানামাতে ইনভলভ হওয়ার জন্য দেবেন না। দে উইল নট লেট হিম ডু দ্যাট। সো সেখানে চায়নার ইনভলভমেন্টটা এটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো একটা অবস্থা মন্তব্য হয়ে যায়। হবে। জি, মন্তব্য এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেয়েছেন যুদ্ধবিরোধী কথা বলে। তিনি যুদ্ধে জড়ান না। এই জনপ্রিয়তাটাকেই তার সমর্থকরা অনেক বেশি কাজে লাগিয়েছে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাইবো সেটা হলো যে আমরা স্পেশাল কাউন্সিল জেকে স্মিথের প্রতিবেদন নিয়ে খুব একটা আলোচনা করছি না। আমরা একেবারে 2 দিন ব্যবধানে, যেটি হচ্ছে শুক্রবার হাসমানির মামলায়, এবং বিচারক খুয়ান মার্শেন বলেছেন তাকে কোনো জেল দেওয়া হবে না, তাকে কোনো অর্থনৈতিক পেনাল্টি দেওয়া হবে না, কিন্তু তাকে তিনি যে জুরিরা বলেছেন তিনি দোষী, সেটি তিনি ক্রিমিনাল রেকর্ডে থাকবে, পাবলিকলি থাকবে যে ডোনাল্ড ট্রাম্প দোষী, একমাত্র দোষী প্রেসিডেন্ট হবেন যিনি ক্রিমিনাল মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে। তেমন কিছু যায় আসে না। ডোনাল্ড ট্রাম্পের কি এই ধরনের রায়কে পাত্তা দেওয়ার খুব একটা কি মনে হয় যে তিনি পাত্তা দিচ্ছেন, নাকি যেহেতু তিনি অর্থনৈতিকভাবে জরিমানা নিচ্ছেন না, অন্যদিকে তার কোনো জেল জরিমানা হচ্ছে না? না, ও যে রেকর্ডে থাকাটা তো সে মানে আমার মনে হয় সেটা সে খুব একটা পছন্দ করবে না। যে রেকর্ডের ভেতরে অপরাধী হিসেবে একমাত্র প্রেসিডেন্ট, আমার মনে হয় যেন এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য উনি বিভিন্ন প্রচেষ্টা চালাবেন। চালিয়েছেন, তিনি চেষ্টা করেছিলেন এটি স্থগিত করার, কিন্তু বিচারক মানেননি। ওই যে জাজ, যে হ্যাঁ মানে আমি তো জাজের চেহারাটা আমার চোখের সামনে ভাসছে, ইজ এ টাফ গাই। এই যুক্তরাষ্ট্রে কিন্তু যে আমরা অনেক সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করি অনেক কঠোর ভাষাতে, কিন্তু আই টেল ইউ এখানে কিন্তু অনেক লোকজন আছে যারা এরকম মরালিস্টিক এবং ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, এবং যারা এরকম ধমকির কোনো পাত্তাই দেয় না। এই জাজের চেহারা দেখলে মানে বুড়ো টাইপের চেহারা, হ্যাঁ, মানে মানে উচ্চ মানে মধ্য বয়সের একদম শেষের দিকে ভদ্রলোকের চেহারা দেখে আমার মনে হয় তাকে খুব ধমক টমক দিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। এটা থাকবে ওখানে। তিনি উল্টো ধমক দিয়েছিলেন। আমরা যখন এই মামলাটি চলছিল তখন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক আমরাও এটি কভার করেছিলাম। তা আমরা দেখতাম যে তিনি উল্টো ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নিদেরকে প্রচুর ধমক দিতেন যখনই ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হতেন, কিংবা আদালতের যে নর্মস গুলো আছে সেগুলোতে কোনো ব্যাহত হতো। জজ খুব অ্যাক্টিভ ছিলেন, এবং এই মামলা চলাকালীন দেখা গেছে তার বাড়িতে বোমা হামলার হুমকিও গিয়েছিল, কিন্তু তিনি কিন্তু বিচার কন্টিনিউ করেছেন। যাই হোক, শুক্রবারে হয়তো সেটি বোঝা যাবে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই। এটি আদৌ ডোনাল্ড ট্রাম্পের জন্য কোন রকম কোনো সমস্যা হবে কিনা, মানে তিনি এটিকে সমস্যা মনে করছেন কিনা? দেখেন, প্রেসিডেন্ট একটা দেশের, এবং এটা তার সেকেন্ড টার্ম, এটাই তার লাস্ট টার্ম, তিনি আবার রি-ইলেকশন করবেন না। সো এই কারণে অনেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যে ভয় ভীতিটা সেটাকে ইগনোর করেছেন, যে যেহেতু এটা ডোনাল্ড ট্রাম্পের রি-ইলেকশনের কোনো ইস্যু নেই। এই সেকেন্ড টার্মটা ইউজুয়ালি, ফার্স্ট টার্মটা ইউজুয়ালি রি-ইলেকশনের জন্য অনেক কাজ করতে পারেন না আমেরিকার প্রেসিডেন্টরা, কিন্তু সেকেন্ড টার্মটা ইউজুয়ালি এটাকে বলা হয় লিগেসি টার্ম, যে তারা তাদেরকে মানুষ কিভাবে মনে রাখবে সেদিকেই তারা মূল ফোকাসটা দেয়। সো সেদিক থেকে দেখতে হলে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পছন্দ করছেন না যে তার রেকর্ডের মধ্যে এরকম একটা কালো স্পট থাকুক, যদিও কিছু কিছু স্পট আছে যেটা রিমুভ করা যাবে না। তিনি 2 বার ইমপিচমেন্টের শিকার হয়েছেন, যদিও তাকে রিমুভ করা যায়নি, কিন্তু 2 বার ইমপিচমেন্টের মধ্যে পড়া এটাও কিন্তু একটা ব্ল্যাক স্পট। তারপরে যদিও তাকে আপনি যেভাবে বলছেন যে অর্থদণ্ডটা দেওয়া লাগছে না, তার কোনো জেল জরিমানা হবে না, কিন্তু এরপরও একটা ফেলোনি রেকর্ড, আমরা যদি ফেলোনি রেকর্ডটা দেখি, এটা অর্ডিনারি মানুষের জন্য এটা খারাপ বিষয়, কারণ তারা কোনো চাকরি করতে পারবে না। ক্রিমিনাল রেকর্ড থাকলে দে হ্যাভ টু ডু সার্টেন, মানে মিনিমাম পে জব ছাড়া কোনো কর্পোরেট জব কিংবা কোনো জব যেটাতে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে কিংবা মিনিমাম একটা রেসপেক্টেবল পজিশন ডিমান্ড করে দেয়, এ ধরনের কাজ করতে পারে না। সো ডোনাল্ড ট্রাম্পের তো সেই বিষয়গুলো নেই, সো তার আসলে কেয়ার করার কথা না। কিন্তু যেহেতু এটা তার লেগেসি টার্ম, তিনি তার লেগেসিটা মেনটেন করার জন্য এটা তিনি দ্বিতীয় অ্যাটেম্প্ট করেছেন এটাকে ওভারটার্ন করার জন্য। আমার বিশ্বাস তিনি আবারও করবেন, কিন্তু আমি সরোয়ার ভাইয়ের সাথে এগ্রি করি যে এই জাজ খুবই ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড। আমার মনে হয় না যে তিনি কোনোভাবে কনভিন্সড হবেন এটাকে ওভারটার্ন করা
কিংবা রেকর্ড এক্সপাঞ্জ করা এ জাতীয় কোনো আবদার তিনি মানবেন বলে আমার মনে হয় না। বাট রিগার্ডলেস, ডোনাল্ড ট্রাম্প যেহেতু লেগেসিকে কেয়ার করেন, তিনি একটা লেগেসি মেনটেন করতে চাবেন, এ কারণে আমার মনে হয় যে তিনি আবারও চেষ্টা করবেন। অর্থাৎ হাতে এখনো 2 দিন সময় আছে। বুধ বৃহস্পতি 2 দিনই তার অ্যাটর্নিরা নিঃসন্দেহে অনেক চেষ্টা করবেন, যদিও শুক্রবার তাকে সশরীরে আসতে হচ্ছে না, তিনি ভার্চুয়ালি, যদি শেষ পর্যন্ত হয় আর কি, তিনি সেখানে যোগ দিতে পারবেন। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক, আমরা এই বিরতির পর আবারও ফিরছি, শীঘ্রই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমার সাথে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটি বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই। প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার, সেটি হলো বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। একটা সময় তার আমেরিকাতে আসার কথা আছে, মেরিল্যান্ডের জন হপকিন্সে তিনি চিকিৎসা নিতে পারেন শোনা যাচ্ছে, সেটি এখনো কনফার্ম না পুরোপুরি। কিন্তু যেটি আপনার কাছে জানতে চাই, বেগম জিয়ার এই যাত্রাটা তো অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল, অনেক বছর ধরেই সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বিবেচনায় অনেক আগেই, মানবিকতার কথা বিবেচনায় হলো তাকে এই চিকিৎসার সুযোগটা দেওয়া দরকার ছিল। অবশ্যই সে তিনি পেলেন, কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে কিংবা কিছু রাজনৈতিক গুঞ্জন হয়তো থেকে যাচ্ছে, যে আশঙ্কাটা অনেকে করছেন। আপনি কি এর পিছনে কোনো আশঙ্কা দেখছেন? আমার মনে হচ্ছে আপনি ইঙ্গিত দিচ্ছেন -2। এটা কি আপনি ইঙ্গিত করেছেন? জি, আমি বিবিসি বাংলা একটি রিপোর্ট দেখছিলাম যে অনেক প্রশ্ন রেখে লন্ডন গেলেন বেগম খালেদা জিয়া। হ্যাঁ, এখন ব্যাপারটা কি যে মানে আমার রিডিং, যে কোনো একটা নতুন শাসক শ্রেণী আসে, তারা হয়তো একটু আরো দীর্ঘকাল শাসন করার একটা খায়েশ জাগতে পারে। হ্যাঁ, সেটা হয়তো বর্তমান যে সরকার তারও হয়তো জাগতে পারে। কিন্তু আমি যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানি, উনি, আমার মনে হয়, হি উইল মেক এ সেফ এক্সিট উইথ এ লট অফ অনার অ্যান্ড প্রেস্টিজ, এবং যেটা আমি অনেক সময় মনে করি দ্যাট কুড বি এ ম্যান্ডেলা মোমেন্ট। হ্যাঁ, যদি উনি ক্ষমতাটা তাড়াতাড়ি ট্রান্সফার করে চলে যান, সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর যে কাউন্টার আর্গুমেন্ট যেটা হচ্ছে যে হয়তো তার অনেক অ্যাসোসিয়েটদের মধ্যে একটু উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, আরো ক্ষমতাটা দীর্ঘকালীন রাখার চেষ্টা করা, এবং বিশেষ করে একটা কিংস পার্টি করে শেষ পর্যন্ত সামরিক বাহিনী কিংবা অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্যে ক্ষমতাটাকে ধরে রাখা, এরকম একটা প্রচেষ্টার সম্ভাবনার কথা সবাই বলছে। এবং সেখানেই আসছে যে খালেদা জিয়া যেহেতু বাইরে চলে আসলেন, কাজে উনি -2 হয়ে গেলেন, আর ইসে না। কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা দীর্ঘকাল ধরে দেখছি, সেখানে কিন্তু বাংলাদেশে মাইনাস করাটা একটা কঠিন ব্যাপার। বিশেষ করে যে দলগুলো, যেমন ধরুন বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, এরা কিন্তু গ্রাসরুট রয়েছে, এদের কিন্তু একদম গ্রামে গঞ্জে আনাচে কানাচে এদের লোকজন রয়েছে। হ্যাঁ, এবং আমরা বারবার লক্ষ্য করেছি যে তাদের অনেক সময় শাস্তি দেওয়া হয়, তাদের অনেককে হত্যা করা হয়, হ্যাঁ, তাদেরকে আউট করে দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হয় না, আবার তারা চলে আসে। ব্যাপারটা কি? এখানেই আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে ঘটনাটা কি। ঘটনাটা হলো যে আপনি আইন করে বন্ধ করতে পারেন, আইন করে -2 করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাপারেন্টলি আপনি কিছুদিন ক্ষমতা মানে কি ভোগ করতে পারেন, কিন্তু এই দলগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, সেটা আগের যত এক্সপেরিমেন্ট সবকটা ফেল করেছে, এবং অতীতেও সেই একই ফলাফল আমরা পাবো, ফেল করবে। তার অর্থ -2 এটা একটা মানে দিবা স্বপ্ন, মানে এই স্বপ্ন হয়তো কেউ দেখতে পারে, কিন্তু এটা কোনো কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে না। আর সেই জন্য আমি বলছি যে বর্তমান সরকারের যাদের মাথার মধ্যে শুভবুদ্ধি রয়েছে, তারা তাদের সেফ এক্সিটের কথা ভাবা উচিত, এবং তারা তাই বলেছে, তারা জনগণকে তাই বলেছে। তারা নির্বাচনটা দিয়ে যতটা সংস্কার সম্ভব, হ্যাঁ, এবং সেটাও কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে যতটা, এবং মিনিমাম, এটাকে ম্যাক্সিমাইজ করা যাবে না, কারণ প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তাধারা আছে। হ্যাঁ, তারা সবাই একত্র হয়ে যদি এসে সবাই মিলে যায়, তাহলে তো যে আমরা যে হিউম্যান নেচার জানি,
তার যে ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো, তারা কি সব ভুলে যাবে? তা তো হবে না। কাজেই মিনিমাম করা সাইমালটেনিয়াসলি উইথ দ্য ইলেকশন। আমি ইলেকশন সম্পর্কে আমি একটা কমেন্ট করব। এই যে নির্বাচন সম্পর্কে একদল অর্বাচীন বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন, হ্যাঁ, মানে এটা এদেরকে একটু ইতিহাস পড়া উচিত। আমার ধারণা যে ওরা মোটামুটি লেখাপড়া করে, কিন্তু আমার মনে হয় আরো একটু করা উচিত, আরো একটু করা উচিত। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে নির্বাচন হয়েছে, ইউনাইটেড কিংডমে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, চার্চিল লস্ট হিজ পজিশন। এই যে জিনিসগুলো, এগুলো ওদের একটু পড়া দরকার। যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, একটা বিশ্বযুদ্ধ চলাকালীন এদের নির্বাচন হয়েছে, তাতে কি তারা যুদ্ধে হেরেছে? তারা তো যুদ্ধে উইন করেছে। এই যে জিনিসগুলো, ওদের এটা শিক্ষা হওয়া উচিত যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন একই সময়ে করা যাবে, সাইমালটেনিয়াসলি এটাকে চালানো যাবে। এবং অতি সত্বর, কারণটা কি, বর্তমানে যেটা সবচেয়ে অসুবিধাজনক, যেহেতু এটা একটা গভর্নমেন্টটাকে কেউ সার্টেন করতে পারছে না, এরা কতদিন থাকবে, কি করবে, ভবিষ্যতে কে আসবে, এমনি একটা অনিশ্চয়তার মধ্যে পৃথিবীর অন্যান্য দেশের যারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশে, তারা করবে না। নতুন ট্রিটি যারা করতে চায়, তারা এই ধরনের একটা, যেখানে আনসার্টেনটি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, কেউ ট্রিটিও করতে যাবে না। কাজেই মানে এটা যত এই অনিশ্চয়তাকে দীর্ঘায়িত করা হবে, ততই বাংলাদেশের লোকসান, বাংলাদেশের সব দিক থেকে লোকসান। কাজেই এটা আমার মতামত, আমরা যে এটাকে অবিলম্বে করে করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন করব, সেটা হলো যে বেগম জিয়া তো চিকিৎসার জন্য গেলেন, তাহলে এই প্রশ্নটাই বা আসবে কেন, -2 এর কথাটা কেন আলোচনায় আসবে? কিংবা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনিও দেখছেন যে আওয়ামীপন্থী কিংবা আওয়ামী লীগের সমর্থক অনেকেই বলছেন আগে শেখ হাসিনাকে মাইনাস করা হয়েছে, এবার কিন্তু বেগম জিয়াকেও মাইনাস করে ফেলা হলো। মানে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা এখন দায়িত্বে আছেন, সরকারের পিছনে এবং সামনে আছেন, তাদের কর্মকাণ্ড দেখে কেন এই সংশয়টা তৈরি হবে যে একজন ব্যক্তি চরম অসুস্থ, তিনি উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন, মাইনাস হয়ে গেল? মানে আলোচনাটা কেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। সরোয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম এবং এই আমার মনে হয় যে এই ধরনের আলোচনাগুলার কারণেই বেগম জিয়ার বিদেশ চিকিৎসা গ্রহণ করা একটু দীর্ঘসূত্রিতা হয়েছে। তিনি আরো আগে তার বিদেশে যাওয়ার এবং চিকিৎসা নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। এবং আমি মানে সত্যি অন্তর থেকে বিশ্বাস করি যে শুধুমাত্র বাংলাদেশে যারা একেবারে ডাইহার্ড আওয়ামী সমর্থক, তাদের বাইরে বেগম খালেদা জিয়ার প্রতি প্রবাবলি অধিকাংশ মানুষেরই একটা শ্রদ্ধা আছে। বেগম খালেদা জিয়া প্রবাবলি বাংলাদেশে এখন একমাত্র রাজনীতিবিদ যাকে দলের বাইরেও অন্যান্য মানুষ একটা বিকন অফ হোপ হিসাবে দেখে, এবং এটা কিন্তু একদিনে অর্জিত হয়নি। আমরা যদি দেখি যে উনার জীবনটা, যে খুব অল্প বয়সে তিনি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিহত হতে দেখেছেন। তার বয়স কিন্তু খুব অল্প ছিল এবং জিয়াউর রহমান কখনো তার ফ্যামিলিকে কিন্তু ওইভাবে রাজনীতির সাথে সম্পর্কিত করেননি, যার ফলে বেগম জিয়ার সে সময় কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। সেইখান থেকে তিনি সেই ট্রমাটা অ্যাবজর্ভ করে, বিএনপি তো খুব একটা ইজি দল না ম্যানুভার করা, বিভিন্ন রকম ডান বাম বিভিন্ন সামরিক বেসামরিক লোকজনকে নেভিগেট করে তিনি একেবারে কোনো অভিজ্ঞতাই তার ছিল না, রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। সেখান থেকে তিনি দলের হালটা ধরেছেন, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি দলটাকে একত্রে রেখেছেন। তারপরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তারপরে আবার বিরোধী দলের নেত্রী ছিলেন, আবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারপরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় আসলো, সে সময় তিনি নির্যাতিত হয়েছেন। একজন মা চোখের সামনে তার ছেলেকে দেখেছেন তারেক রহমানকে পুলিশ নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে। একটা মার এটা কি সহ্য করা খুব স্বাভাবিক বিষয়? কিন্তু তিনি কিন্তু সেটা সহ্য করেছেন। তারপরে তার ছোট ছেলে নির্যাতনে মারা গেল চোখের সামনে, এটাও তিনি সহ্য করেছেন। তিনি যে বাড়িতে সংসার করতেন সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। এই যে ট্রমার মধ্যে দিয়ে তাকে আমরা যেতে দেখেছি, কিন্তু তিনি কখনো কিন্তু ধৈর্য হারা হননি। তিনি কিন্তু মানে কারো প্রতি বিষাদাগার করতে কিন্তু দেখিনি। এর মধ্যে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। সো বেসিক্যালি তিনি একজন সত্যিকার অর্থে মজলুম। এবং আমি
মানে এই ধরনের মাইনাসের কথা যখন শুনি এটা আমাকে খুব উত্তেজিত করে যে এ ধরনের কথা তো আসা উচিত না। এবং আমি সত্যি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া সত্যি সত্যি যদি সুচিকিৎসা পান এবং তিনি সুস্থ হয়ে ফিরে আসেন, সমস্ত আনসার্টেনিটি, উদ্বেগ এগুলা চলে যাবে। বিএনপির মধ্যেও যেই ধরনের আনসার্টেনিটি এবং উদ্বেগ আমরা দেখছি, এটার একটা বড় কারণ হলো যে এখন বিএনপির কারেন্ট লিডারশিপ খালেদা জিয়াকে যেভাবে সম্মান করে, ওনার যে কমান্ড এবং কন্ট্রোল দলের উপরে আছে এবং অন্যদের উপরেও আছে, দলের বাইরেও, সেটা কিন্তু কারেন্ট বিএনপি লিডারশিপের উপরে নেই। এজন্য খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরাটা বাংলাদেশের গণতন্ত্রে ফেরার সাথে খুবই রিলেটেড এবং আমি মনে করি তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশ গণতন্ত্রে আবার ফিরবে যেভাবে 91 সালে বাংলাদেশ গণতন্ত্রে ফিরেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরাও প্রত্যাশা করি বেগম জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন দীর্ঘ সময় ধরে এবং তিনি শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ, তিনি উন্নত চিকিৎসার সুযোগ পেয়েছেন, এটাকে সুযোগই বলা যেতে পারে। কারণ এই দাবিটি বিএনপি নয়, দেশের শুভবুদ্ধি যাদের রয়েছে তাদের অনেকে বলছিলেন যে তাকে আসলে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া উচিত, কিন্তু এটার বিপরীতে দেখা গেছে এক ধরনের হাস্যরস করা হতো, তামাশা করা হতো, তার চিকিৎসার বিষয়টিকে নিয়ে হেয় প্রতিপন্ন করা হতো এবং এক ধরনের নাটকীয়পনা। 6 মাস পর পর তাকে আবেদন করে তার বাড়িতে তাকে থাকতে হচ্ছে, ঊর্ধ্বে উঠতে উঠা পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশ অন্তত এই পরিস্থিতিটি অর্জন করেছে যে না, যিনি একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসা দিতে হবে। এবং সেই তাই না, আপনি তার যে ডিমিনার, আপনি যদি, আমি নকিবের সঙ্গে আমি অ্যাড করব যে তার যে ডিমিনার, হ্যাঁ, দারুণ শ্রদ্ধেয়, মানে লুক এট দ্যাট, উনি কাউকে কোনো গালাগালি করেন না, বাজে কথা বলেন না, হ্যাঁ, পরিচিত বাংলাদেশের রাজনীতিতে ওনার যে ডিটারমিনেশনস, সেটা কিন্তু দারুণ শ্রদ্ধেয় এবং খুবই মর্যাদাবান। এবং উনি কিন্তু সত্যি অসুস্থ। আমি কিন্তু ওনার অসুস্থতার খবর আমি অনেক আগে, আমি কিন্তু এখান থেকে একবার তার জন্য কিছু ভিডিও পাঠিয়েছিলাম, তার জন্য কিছু ঔষধও পাঠিয়েছিলাম। তখন কিন্তু বাংলাদেশের ডাক্তাররা অনেক কিছু জানতো না, কিন্তু আমি খুবই কনফিডেন্ট যে উনি যেবারে চিকিৎসা আসছেন, হ্যাঁ, এবং আমি জানি যে ওনার যেটা মানে হাঁটুতে যে প্রবলেম আছে এটার সলিউশন হবে এবং উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উনি দেশে ফিরে যাবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এবং মানে ওনার এখনো সেই ক্যাপাসিটি রয়েছে এবং মানে ওনার যে সবাই, মানে দলের বাইরে ওনার শ্রদ্ধা অপরিসীম। আমি নকিবের সঙ্গে নিঃসন্দেহে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক যারা দেখছিলেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।